বন্ধের দিনে সবাই মিলে বের হয়ে গেলাম ঘোরার জন্য, কারণ ঈদের বন্ধ। আর এই বন্ধের জন্য সবাই ওয়েট করে কবে ঈদের বন্ধ হবে, ঢাকা পুরা ফাঁকা হবে। তো আমরাও সবাই বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আমি লিপি ব্লগ পেজ থেকে চলে এসেছে। আজকে আমরা সবাই মিলে পুরান ঢাকা হাসান মঞ্জিল দেখার জন্য যাচ্ছি। ঢাকার মেয়ে হয়ে এই প্রথম হাসান মঞ্জিল দেখার জন্য যাচ্ছি। আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করিনি, বাট ইতিহাস ভালো লাগে, জানতে ভালো লাগে। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে হাসান মঞ্জিলের সাথে জড়িত আছে ঢাকা শত বছরের ইতিহাস। ঢাকার প্রাচীন স্থাপনার মধ্যে অন্যতম সেটা স্থাপন হিসাবে বিবেচিত করা হয় হাসান মঞ্জিল। নবাব পরিবারের বহু স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর নামে পরিচিত। হাসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাসের নবাবী ইতিহাসের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টম শতাব্দী মাঝামাঝি সময় জমিদার শেখ ইমাদুল্লাহ হাসান মঞ্জিল বর্তমান স্থানে একটি রংমহল নামে প্রমোদ ভবন তৈরি করে। পরবর্তী তার পুত্র সৈকত মতিউল্লাহ রংমহলটি তার ফরাসি বন্ধুর কাছে বিক্রি করে দেয়। 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিউল্লাহ এটাকে কিনে নেয়। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটা নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল এই প্রাসাদটা নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা হাসান মঞ্জিলের নামে অনুসরণ করে এই নামকরণ করা হয় হাসান মঞ্জিল। দোতলা এই বাড়িটি বারান্দা আর মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। দোতলার ভিতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল, এমনকি বিলিয়ার্ডের জায়গা। প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার ঘর, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরো কিছু বসবাস করার ঘর রয়েছে। প্রাসাদের সামনে রয়েছে সুন্দর বাগান আর সবুজ মাঠ। 19 শতকের মাঝামাঝি সময় প্রায় 100 বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল। এই প্রাসাদে লর্ড কার্জস বাংলার নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই প্রাসাদে বেড়াতে আসতো। এই প্রাসাদে 1906 খ্রিস্টাব্দে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা হাসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটিকে রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব মনে করে নিলামের সিদ্ধান্ত বাতিল করে। এটাকে জাদুঘর ও পর্যটক কেন্দ্র করার জন্য স্থাপনার সিদ্ধান্ত দেয়। অনেকবার সংস্কার করার জন্য আর সুন্দর করার জন্য 1992 সালে হাসান মঞ্জিল পর্যটকদের জন্য অনুমোদন করে দেয়। হাসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ হলো জাদুঘরের সমৃদ্ধশালা। মোট 477টি নিদর্শন হাসান মঞ্জিলে আর 30টি কক্ষ উন্মুক্ত করা। বাকি সেই 9টি কক্ষ সেই নবাবী আমল করে সাজানো আছে। প্রতিটি কক্ষ সেই নবাবী আমলের ইতিহাস মনে করে দিবে। জাদুঘরের প্রদর্শনীর জন্য আছে হাসান মঞ্জিলের নবাবের পরিচিতি এবং বংশের তালিকা। নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাচের চীনামাটির থালা বাসন, হাতির মাথা, ডাল ও তরবাল, নবাব আমলে ব্যবহৃত তরবাল, ক্রিস্টালের চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, রাজনৈতিক অতিথিদের বেডরুম ও নাচঘর। এই ছিল হাসান মঞ্জিলের কাহিনী বা হাসান মঞ্জিলের ইতিহাস। আমি ইতিহাসের স্টুডেন্ট না, তারপরও ট্রাই করেছি একটু জানার জন্য ইতিহাস, যে এটার পিছনে কি কি ছিল। হয়তোবা আমি পুরো মতন বলতে পারি না, এটার পিছনে আরো অনেক কিছু আছে, অনেক হিস্টোরি আছে। আমি যতটুকু সম্ভব বলার ছোট্ট একটা ভিডিওর মধ্যে ট্রাই করেছি। আমরা অনেক হিস্টোরিক্যাল প্লেসে যাই, কিন্তু ওটার হিস্ট্রি সম্বন্ধে অতটুকু ধারণা আমাদের থাকে না। যখন আমরা কোনো হিস্টোরি প্লেসে যাব, তখন সেটার সম্বন্ধে আমরা যত জানার চেষ্টা করব যে আসলে এটার পিছনে কি কি আছে। তো আমি যখন হাসান মঞ্জিল আসি বা এটা দেখি, তখন এটার হিস্ট্রি সম্বন্ধে জানার চেষ্টা করি। আসলে এটা শুরু কখন থেকে, এটা শেষ কখন হয়েছে, এটার পিছনে কি কি আছে। হয়তোবা আমি অনেক কিছু বাদ দিয়েছি, অনেক কিছু আছে বা সব কিছু বলা
বলা সম্ভব হয় না। যখন যারা আপনারা এটা দেখতে আসবেন তো এটার পিছনে জানার চেষ্টা করবেন। এখানে অনেক কিছুই দেওয়া আছে, অনেক কিছুই আছে। আর এই অল্প সময় বা অল্প ভিডিওর মধ্যে সবকিছু আমার পক্ষে বলা সম্ভব হয়নি। যতটুকু বলা সম্ভব হয়েছে ততটুকু বলার ট্রাই করেছি। যেদিন আমরা ঘুরতে গিয়েছি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, বাট দিনটা খুব ভালো ছিল, অনেক ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। সামনে দেখেন বিশাল সুন্দর সবুজ মাঠ, সারি সারি নারকেল তাল গাছের মতো দাঁড়িয়ে আছে, ফুল গাছগুলো সারি সারি, অনেক সুন্দর লাগছে। ইম্পর্টেন্ট কথা তো ভুলেই গেছি, এখানে আসার জন্য যে টিকিট মূল্য হলো বড়দের জন্য 40 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা, আর যারা সার্কের দেশভুক্ত তাদের জন্য 300 টাকা, যারা অন্যান্য দেশের থেকে আসবে তাদের জন্য 500 টাকা। কোন কোন বার খোলা থাকে আর কোন কোন বার বন্ধ থাকে? শনিবার থেকে বুধবার 10টা 30 থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে বা অন্যান্য সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে। এছাড়া যারা আগের থেকে টিকিট কাটতে চান তারা হাসান মঞ্জিলের ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারেন। আমি ওয়েবসাইটের নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যারা অনলাইনে থেকে কাটতে চান তারা এই ওয়েবসাইটে ঢুকে কেটে নিতে পারেন। এটা ছিল আমার আজকের হাসান মঞ্জিলের ভিডিও। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আপনারা কি আরো এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমি ট্রাই করব এই ধরনের হিস্টোরিক্যাল প্লেসের ভিডিও দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে একটা কথা বলার চেষ্টা করব, যারা এটা দেখাশোনা করছে তাদের কাছে এটা আবদার যে এটা যেহেতু ইতিহাস, আমাদের ঐতিহ্য বা আমাদের হিস্টোরি, এটার পিছনে অনেক কিছু আছে, এগুলো সবকিছু অনেক মূল্যবান, তাই এটা অনেক যত্ন করে রাখা উচিত। 100 বছর পরে এগুলো কোথায় যাবে যদি আমরা যত্ন করে না রাখি? যারা এটার দায়িত্ব আছে তাদের এই কাজটা করা উচিত। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।